স্বাগত নিউজ 24-এ আমরা যুক্তরাষ্ট্রের ইলেকশন নির্বাচন 2020 উপলক্ষে নিউজ 24 এর বিশেষ আয়োজন নিয়ে আপনাদের সাথে এই মুহূর্তে আমি যুক্ত হয়েছি লাকমিনা জেসমিন সোমা। আমরা একেবারেই যুক্তরাষ্ট্রের ফিল্ড থেকে যে খবরাখবর সেই খবরাখবর সংগ্রহ করছি, সেই সঙ্গে নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে অতিথিরা আমাদের সাথে যুক্ত হচ্ছেন যুক্তরাষ্ট্র থেকে, বাংলাদেশ থেকে। আমরা আবারও সেই আয়োজনে যুক্ত হয়েছি। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন চারজন অতিথি। আমি দেখতে পাচ্ছি সৈয়দ মোহাম্মদুল্লাহ, সিনিয়র সাংবাদিক, তিনি যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছেন। আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিজিটাল জার্নালিজম, ইউনিভার্সিটি অফ অ্যালাবামা। এরপর আমাদের সাথে যুক্ত রয়েছেন বিদ্যুৎ সরকার, চিফ চেয়ারম্যান, বাংলাদেশ আমেরিকান রিপাবলিকান অ্যালায়েন্স, এবং মুস্তাক চৌধুরী আমাদের সাথে রয়েছেন, চিফ কোঅর্ডিনেটর, বাংলাদেশি আমেরিকান রিপাবলিকান অ্যালায়েন্স। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আমি শুরুতেই যেতে চাই সৈয়দ মোহাম্মদুল্লাহ, সিনিয়র সাংবাদিক, আপনার কাছ থেকে জানতে চাই। আমরা বেশ কিছুক্ষণ ধরেই, সারাদিন ধরে আমরা দেখেছি যে এরই মধ্যে দুঃখিত, তিনি এই মুহূর্তে আমাদেরকে আবারও সম্ভবত তাকে পাচ্ছি না। আমাদের সাথে যুক্ত রয়েছেন মুস্তাক চৌধুরী, চিফ কোঅর্ডিনেটর, বাংলাদেশি আমেরিকান রিপাবলিকান অ্যালায়েন্স। আপনার কাছ থেকে জানতে চাই যে এখনো পর্যন্ত আমরা দেখছি যে ভোটের ফলাফলে সবসময় জরিপগুলোতেও দেখেছি যে ডেমোক্র্যাট এগিয়ে আছে, কিন্তু আবার প্রতিপক্ষ একেবারেই তাদের জয়ের ব্যাপারে আশাবাদী। তো আপনার কাছে কি মূল্যায়ন আছে এই নির্বাচন নিয়ে? আপনার পর্যবেক্ষণ কি বলছে? আমরা সবসময় রিপাবলিকানরা আমরা একটা জিনিস বিলিভ করি, যেটা আপনি পাবলিক সেন্টিমেন্ট আপনার দেখতে হবে, সার্ভে দিয়ে কিছু হবে না। বিকজ পোলিং যদি আপনি দেখতে চান তাহলে 2016 এর পোলিং এর সময় কিন্তু হিলারি ক্লিনটন ট্রাম্পের থেকে অনেক এগিয়ে ছিলেন প্রত্যেকটা জরিপে। বা তারপর আমরা দেখলাম ইলেকশন রাতে আমরা রেজাল্ট দেখতে পেলাম দ্যাট ইট ওয়েন্ট টুয়ার্ডস ট্রাম্পস ফেভার। সো সেম থিং উই এক্সপেক্টিং নাও, বিকজ আপনি যদি ন্যাশনাল পোলিং দেখেন, ন্যাশনাল পোলিং এখন পর্যন্ত দেখাচ্ছে যে বাইডেন ট্রাম্পের থেকে 8 পয়েন্ট আপ। বাট দোজ আর ইউর পোলিংটা। আমি আরেকটা সত্য আমি এই কথা বললাম যে পোলিংটা ডিপেন্ড করে পোলিংটা কারা করছেন আর পোলিং মডারেটর যিনি উনি কি বায়াস কিনা। বিকজ আপনি যদি রিপাবলিকানদের নিয়ে কোনো পোলিং করেন তাহলে আপনি দেখবেন 90% দেখবেন যে সব রিপাবলিকান সারে যাচ্ছে, ডেমোক্রেট নিয়ে কোনো রকম হবে। বাট আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যেটা বলি সাইলেন্ট ভোটটা উই স্ট্রংলি বিলিভ দ্যাট ইটস গোনা গো টুয়ার্ডস রিপাবলিকান, এন্ড at the end of the day we should be winning the election with no worries whatsoever. ধন্যবাদ। বিদ্যুৎ সরকার, আপনার কাছে যেতে চাই। আপনার কাছে কি মনে হচ্ছে? আমরা এখনো পর্যন্ত দেখছি পেনসিলভেনিয়া স্টেট নিয়ে এক ধরনের সর্বশেষ সময়ে এসে এখনো পর্যন্ত মনে হচ্ছে যে এইখানে আসলে কে বিজয়ী হবে অথবা খুব কাছাকাছি থাকবে, এরকমটি দেখা যাচ্ছে। তো আপনার অবজারভেশন কি বলছে? আমার ওভারঅল ইলেকশনের কথা বলতেছেন না পেনসিলভেনিয়া? আমি পেনসিলভেনিয়া নিয়ে আপনার কাছে জানতে যাচ্ছি। পেনসিলভেনিয়াকে এর সুইং স্টেট বলে। পেনসিলভেনিয়ার ইলেকশন জো বাইডেন হারিয়ে গেছে ওই সময়ই যখন তেলের ক্র্যাকিং বন্ধ করবে, মানে তেল উত্তোলন বন্ধ করবে। পেনসিলভেনিয়া ডোনাল্ড ট্রাম্প একটা কাজ করছে, তেলে অয়েল বা গ্যাস যে আমরা আমেরিকার বলি, আমরা জ্বালানি তেল হলো বাংলা ভাষায় যেটা বলি আর কি, হ্যাঁ এখানে বলে গ্যাস। ওটার স্বয়ংসম্পূর্ণতা, খালি স্বয়ংসম্পূর্ণতা না, আমেরিকার স্বয়ংসম্পূর্ণতা না, সে বিশ্বে 1 নম্বর রপ্তানিকারক দেশ হিসেবে প্রতিষ্ঠিত। Pennsylvania is one of the state and Texas they depend and develop on oil revenue. এত বেশি অয়েল এবং গ্যাস রেভিনিউ উত্তোলন এত বেশি ডেভেলপ হয়েছে, ওটার সঙ্গে রিলেটেড লোক হয়ে গেছে, জব রিলেটেড হচ্ছে 7 মিলিয়ন, 70 লক্ষ লোক ইয়ার অয়েল রিলেটেড জবে করছে। বাইডেনের এই এনভায়রনমেন্টের চাপে লিবারাল ওই উইংটার জো বাইডেনের যে উইং আছে বার্নি স্যান্ডার্স, ওই উইংটার লিবারালদের চাপে সে বলতে বাধ্য হয়েছে আমরা ক্র্যাকিং বন্ধ করে দিব, তেল উত্তোলন বন্ধ করে দিব। ইভেন এটা নিয়ে যখন লাস্ট ডিবেটে ডোনাল্ড ট্রাম্প প্রেসার দিচ্ছে সে, এবং তার পরবর্তী পজিশনে চেষ্টা করছে তার কথাটা ঘুরে নিতে, না আমরা পেনসিলভেনিয়াতে বলবো যে না আমরা ক্র্যাকিং বন্ধ করার পর ক্র্যাকিং বন্ধ করবো না, আমি গ্যারান্টি দিতেছি। কিন্তু
সে আবার একটা কথা লাগায় রাখছে যে আমরা এনভায়রনমেন্টাল সচেতন হয়ে এবং স্টেট ল্যান্ডে আমরা ক্র্যাকিং বন্ধ করে দিব। এনভায়রনমেন্টাল সচেতন মানে কি? তেল উত্তোলন করলে এনভায়রনমেন্টের বিপক্ষে যাইবে। আর এই যে এইটার মধ্যে যদি আরো কিছু ল অ্যাড করে তাহলে পুরোপুরি তেল উত্তোলন বন্ধ হয়ে যাব। আমেরিকা আবার ডিপেন্ডেন্ট হয়ে যাব মিডল ইস্টের তেলের প্রতি। মিডল ইস্টের থেকে তেল আনতে হবে, আর মিডল ইস্টের তেল আনতে হলে ওয়েল লাইন সাপ্লাই এর জন্য মিডল ইস্টের ওয়ারের সঙ্গে আমেরিকা জড়াইয়া করবে। এই কাজটা ডোনাল্ড ট্রাম্প মিডল ইস্টের থেকে তেল উত্তোলন বন্ধ করেন, আমেরিকা তেল উত্তোলন বন্ধ করেন, নাম্বার 1 এক্সপোর্টার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড হিসাবে প্রতিষ্ঠিত করছে। ওই কাজটা সে যদি আবার রিভার্স করে তখন আবার আমেরিকাকে বাধ্য হবে ওই তেলের চ্যানেল অফ লাইন আর কি ওয়েল লাইন ওপেন রাখার জন্য ওইসব মিডল ইস্টার্ন কান্ট্রিগুলির মধ্যে আবার তারা আর্মি এবং ঘাঁটিগুলিকে স্ট্রং করবে এবং চ্যানেল লাইনগুলিতে মিডল ইস্টের যুদ্ধের সঙ্গে জড়িত হয়ে পড়বে। দ্যাট ইজ দ্যাট প্ল্যান। এটা হলো ওই দেখবেন জো বাইডেন বারবারই কয় যেন অনেক জেনারেল তাকে সাপোর্ট করছে। এই হলো যুদ্ধবাদ জেনারেল গুলি তার সাপোর্ট করবেই। যুদ্ধবাদ জেনারেল যেগুলি আসছিল সেগুলো বিদ্যুৎ সরকার, আমরা একটু ফলাফলের দিকে আসি। আসলে কে ক্ষমতায় আসবে, তারপর বৈশ্বিক একটা পরিবর্তন আসবে। রিপাবলিকানরা আনডাউটলি এইবারও ক্যালিফোর্নিয়া পেনসিলভানিয়া জিতবে। জিতার কারণটা হলো ওই ক্র্যাকিংটা করতে গিয়ে বন্ধ করতে গিয়ে জো বাইডেন যে কিন্তু আমরা সর্বশেষ যেটি দেখতে পাচ্ছি যে পেনসিলভেনিয়ার হয়তো ফলাফল পেতে কিছুটা দেরি হতে পারে এবং সেই ফলাফল ট্রাম্প মেনে নেবে কিনা সেরকম একটা আভাসও সে দিচ্ছে। তো এইটা নিয়ে আসলে একটা সংকট তৈরি হতে পারে কিনা? কেন হ্যাঁ কন্টেস্টেড কেন? ক্যালিফোর্নিয়াতে এই মেইল ইন ব্যালটে ওখানে যে প্রভিশন আছে যে সিগনেচার মিলাইয়া দেখতে হবে এবং ওই তারিখের মধ্যে মেইলিং ব্যালটটা আসতে হবে। যেমন নিউ ইয়র্ক স্টেটে উই হ্যাভ টু মেইল আওয়ার ব্যালট 7 days বিফোর লাস্ট ডেট। পেনসিলভেনিয়াতে করছে কি তারা ওই দিনের স্ট্যাম্প এবং স্ট্যাম্প না থাকলেও তারা ওই ভোটটারে এবং তার 3 দিন পরেও তাদের ভোটগুলি আসার পর্যন্ত ওগুলি কাউন্ট করবে। দ্যাট শুড বি কন্টেস্টেড। যখন দেখবেন পেনসিলভেনিয়াতে রিপাবলিকানরা বাইরে গেছে তখন ডেমোক্রেটিক গভর্নর এবং তার স্টাফরা সমানে মেইলিং ব্যালট দিয়ে আবার ভরে দিলে ইউ ক্যান দ্যাট কাইন্ড অফ contradiction have to be faced in the Supreme Court. That ওই ভোটগুলি আলাদা রাখতে হবে যেগুলি ইলেকশনের পরে আসবে, ইলেকশনের ডেটের পরে আসবে বা স্ট্যাম্প মারা থাকবে। এখানে কোনো ইফো নাই বাটও নাই। তাহলে এটা আপনাকে ডেমোক্রেটরা এনকারেজ করতেছে বা তারা হাইরা গেলে যেন তাতে পরবর্তী পর্যায়ে তারা কিভাবে জিততে পারে বা কনফিউশন আনতে পারে এটার প্ল্যান করতেছে ডেমোক্রেটরা। ডেমোক্রেট নোজ দ্যাট প্ল্যান। জি বিদ্যুৎ সরকার, আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে আবারও যাব। আমি একটু যেতে চাই মোহাম্মদ দেলোয়ার হোসেন আপনার কাছ থেকে জানতে চাই যে এখনো পর্যন্ত আমরা বৈশ্বিক গণমাধ্যমে বিভিন্ন ধরনের খবর দেখছি এবং বলা হচ্ছে যে ফলাফলটি নিয়ে একটি দীর্ঘ সংকটের তৈরি হতেও পারে। সারা পুরো আমেরিকা নির্বাচনের পুরো যে খবরগুলো আমরা দেখছি বৈশ্বিক গণমাধ্যমে সেখানে এই ধরনের আভাস দেওয়া হচ্ছে। আপনার কি মনে হয়, আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনাকে শুনতে পাচ্ছি। জি, আপনি ঠিকই বলেছেন। সেটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে, আধুনিক মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে ভোটের ফলাফল নিয়ে মানুষ শঙ্কিত এবং হচ্ছে যে ভোটের পরে কি হবে সে ব্যাপারে মানুষ শঙ্কিত। তো এর মাধ্যমে একটি জিনিস প্রমাণিত হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা বলি যে গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য দেশ এবং হচ্ছে একটি মডেল। তো সেই দেশে ভোটের এই যে আপনার হচ্ছে যে সংখ্যা, আমরা তৃতীয় বিশ্বের দেশগুলোতে যে জিনিসগুলো দেখি যে ভোটের ব্যাপারে ভোট প্রদান ঠিক মতো হবে কিনা, কাউন্ট হবে কিনা ইত্যাদি ব্যাপারগুলো, সেই ব্যাপারটা যখন মার্কিন যুক্তরাষ্ট্রে ঘটে তখন আপনি বুঝতেই পারছেন স্বাভাবিকভাবে যেটি শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, সারা বিশ্বের কাছে একটি আপনার হচ্ছে যে শঙ্কার ব্যাপার হয়ে দাঁড়ায়। কারণ হচ্ছে যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি এত বড় এবং হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব সারা বিশ্বে এত বড়, যে কারণে হচ্ছে যে আপনার সারা বিশ্ব তাকিয়ে আছে নির্বাচনে কি হয়। তো একটি জিনিস আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে কেন আপনার মেইল ইন ভোটটি আপনার এই বছর এত ব্যাপকভাবে মানুষ দিচ্ছে। কারণ হচ্ছে যে আপনার মেইল ইন ভোট কিন্তু আপনার সিভিল ওয়ারের সময় থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে এটা চলে এসছে এবং হচ্ছে যারা বিশেষ করে সেনাবাহিনীর লোক বিভিন্ন জায়গায় পোস্টিং থাকে
তারা দেয় এবং হচ্ছে জাহাজে কর্মরতরা দেয়, এবং মার্কিন দূতাবাসে যারা বাংলাদেশে মার্কিন দূতাবাসে কাজ করেন তারাও আপনার মেইল এর মাধ্যমে ভোট দিতে পারেন। এমনকি স্পেসে আপনার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নভোচারী আপনার অ্যাস্ট্রোনট আছে তিনিও মেইল এর মাধ্যমে ভোট দিয়েছেন একটি বিশেষ ব্যবস্থায় হিউস্টনে। তো মেইল ইন ভোটটি আগে থেকেই ছিল। এবছর মেইল ইন ভোটটি ব্যাপকভাবে চালু হয়েছে কারণ করোনা ভাইরাসের ফলে। করোনা ভাইরাসের ফলে তারা বিভিন্ন রাষ্ট্রগুলো, বিভিন্ন প্রদেশগুলো, যে স্টেটগুলো আমরা, সেই স্টেটগুলো চিন্তা করেছে যে মানুষকে কিভাবে কম এক্সপোজার করা যায়, এবং হচ্ছে যে কম এক্সপোজার করার জন্য আপনার হচ্ছে যে মেইল ইন ভোটের ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। এবং হচ্ছে যে মেইল ইন ভোটের যে আগে ব্যাপারটি ছিল, আপনি যদি দেখেন বিভিন্ন স্টেটে, যেমন হচ্ছে আমি জানি 15ই নভেম্বর পর্যন্ত আপনার মেইল ইন ভোট পৌঁছার আপনার ডেডলাইন আছে বিভিন্ন স্টেটে, আপনার সর্বশেষ। কিন্তু আবার এরই মধ্যে আমরা দেখেছি যে ট্রাম্প বলেছে যে 3 নভেম্বরের ভোট সেদিনই ফলাফল পেতে চাই, মানে তিনি বিলম্ব করতে চান না। আসলে এটি অত্যন্ত দুঃখজনক, কারণ হচ্ছে যে ট্রাম্প কিন্তু ইকোনমির দিক থেকে যে বিদ্যুৎ দায় যেটা বললেন খুব ভালো করছিলেন, এবং হচ্ছে যে ইকোনমি তার একটা অবদান আছে যে আপনারা বিভিন্ন ক্ষেত্রে এমপ্লয়মেন্ট রেট কমান ইত্যাদি ক্ষেত্রে। কিন্তু ট্রাম্প এই নির্বাচনে দুর্ভাগ্যজনকভাবে হেরে যাবে, সেটা হচ্ছে যে শুধুমাত্র তার কথা বলার কারণে। তিনি কি বলেন, কেন বললেন, আমি খুব অবাক হই যে একটা প্রেসিডেন্ট কিভাবে কথা বলেন। আপনি গতকালকে তার একটা টুইট করেছেন তিনি, সেটা সুপ্রিম কোর্টকে নিয়ে। সেই টুইটে তিনি বলেছেন যে আপনার হচ্ছে যে পেনসিলভেনিয়া যে ভোট হবে এটা সুপ্রিম কোর্ট, যে সুপ্রিম কোর্টে ট্রাম্প 3 জন বিচারপতি নিয়োগ করেছেন, এবং হচ্ছে সুপ্রিম কোর্টে এখন হচ্ছে কনজারভেটিভ মেজরিটি 6/3। সেই সুপ্রিম কোর্ট তাকে পেনসিলভেনিয়াকে রায় দিয়েছে যে পেনসিলভেনিয়া যে ডেটটা এক্সটেন্ড করেছে সেই এক্সটেন্ডটা ঠিক আছে। তো ট্রাম্প কিভাবে সুপ্রিম কোর্টের রায়ের ব্যাপারে বলে যে অ্যাকশন করলে আসবে কিনা ইত্যাদি, আসলে তিনি বলার জন্য সেটি বলছেন কারণ তিনি একটি প্রশ্ন রেখে যেতে চান যে এই নির্বাচনে যদি তিনি হেরে যান তাহলে যে জিনিসটি হবে সেটা হচ্ছে যে আমরা আশঙ্কা করছি যে নিউ ইয়র্কে যে আপনি দেখেন মেসি এবং বড় বড় স্টোর গুলো তাদের যে গ্লাস উইন্ডো গুলো সেগুলা আপনার হার্ডবোর্ড দিয়ে বন্ধ করে দিচ্ছে, কারণ তারা আতঙ্কে আছে যে নির্বাচনে একটি সংঘর্ষ হতে পারে। বেশ কিছু ছবি এরকম আমরা দেখেছি গণমাধ্যমে। হ্যাঁ, সারা বিশ্বের গণমাধ্যমে ব্যাপারটি এসছে। তো আসলে এটা আপনারা জানেন যে বাইডেনের যে আপনার ট্যুর বাস ছিল টেক্সাসে, সেই ট্যুর বাসকে ঘিরে আপনার ট্রাম্পের লোকজন বিভিন্ন পিক আপ নিয়ে এটাকে আপনার চেস করেছে, এবং এফবিআই এটাকে ইনভেস্টিগেট করছে। নিউ ইয়র্ক আপনার স্টেটে তারা ট্রাম্পের লোকজন আপনার গাড়িতে তাদের লাইসেন্স প্লেটের উঠিয়ে যাতে লোকজন ট্রেস না করতে পারে আপনার হচ্ছে একটা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করেছে। তো এই ব্যাপারগুলো অত্যন্ত দুঃখজনক, কারণ হচ্ছে যে আপনার রিপাবলিকান বলেন, ডেমোক্রেট পার্টি বলেন, সব পার্টিতে কিন্তু ভালো পলিটিশিয়ান আছে আমেরিকাতে। আমি আমেরিকায় থাকার অভিজ্ঞতা যেটা দেখেছি যে সব পার্টিতে তাদের দেশপ্রেমের ব্যাপারটি আছে, কিন্তু এই বছর এই ব্যাপারটি অন্যরকম আমি দেখতে পাচ্ছি, এবং সেটি খুব দুর্ভাগ্যজনক। মানে শুধুমাত্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না, সেটা অনেক ক্ষেত্রে বলা চলে যে বিরোধপূর্ণ। অনেক ধন্যবাদ দেলোয়ার হোসেন। এবার আমি একটু যেতে চাই আমেরিকান বাংলাদেশ অ্যালায়েন্সের চেয়ারপারসন এম এ সালাম আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে আসলে এই একটা সংকট তৈরি হওয়ার যে আভাস আমরা পাচ্ছি, এটা কি শেষ পর্যন্ত আসলে ইলেকশনটা দুই প্রার্থী আইনি লড়াইয়ের দিকে যাবে কিনা, এমন কোনো কিছু আজ করতে পারছেন কিনা? আমেরিকান ডেমোক্রেসির জন্য এই যে নির্বাচনের ফলাফল নিয়ে সংকট তৈরি হচ্ছে বা হওয়ার মতো একটা ক্ষেত্র বা পরিবেশ তৈরি হয়েছে, এটুকু আলোচনায় আনাটাও অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু বিশেষ করে এই করোনা পরিস্থিতির কারণে যে মেইলিং বুটের প্রথা, আমার আগে একজন আলোচক বলছিলেন যে মেইলিং বুটের প্রথা অনেক আগের থেকেই ছিল, কিন্তু এবছর মেইলিং বুটের পরিমাণ অনেক বেশি ডিউ টু করোনা। মানুষ নিরাপদে তার বাসার থেকে মেইলিং বুট দিতে চায়, এই কারণে একটি খটকা তৈরি হয়েছে। বাট এইটা আমেরিকান কনস্টিটিউশন বা নির্বাচনী আচরণবিধি অনুযায়ী এমন কোনো বড় বিষয় না। এটা কারেক্টলি সেগুলো বুটগুলো কাউন্ট করা হবে এবং বিজয়ীকে বিজয়ী বলা হবে এবং পরাজিতকে পরাজিতই বলা হবে। তো এক ক্ষেত্রে এবং সেই ফলাফল মেনে নিতে নিশ্চয়ই বাধ্য প্রার্থীরা। ফলাফল মেনে নিতে এট দি এন্ড অফ দি ডে আমেরিকান যে যাই বলুক না কেন, ইভেন ডোনাল্ড ট্রাম্প যদিও আগে থেকে এইটি ব্যাপারে পরিষ্কার কোনো ইঙ্গিত দিচ্ছেন না, যেমন আপনারা লক্ষ্য করবেন এনবিসির সাবানা গাত্রি তাকে এসব বিষয়ে তিনবার প্রশ্ন রেখেছেন, কিন্তু তিনি এ ব্যাপারে তিনি কনসিড করবেন কিনা
অর্থাৎ বিজয়ী হলে তিনি সেটা গ্রহণ করবেন কিনা। পরাজয় মেনে নিবেন কিনা এই বিষয়ে সাভান্না গাত্রি প্রশ্ন রেখেছেন। তারপরে এনবিসি থেকে, সিএনএন থেকে, বিভিন্ন আল জাজিরার থেকে অনেকেই তার কাছে এই প্রশ্ন রেখেছেন, কিন্তু এ ব্যাপারে তিনি সুস্পষ্ট কোনো উত্তর এড়িয়ে দেন গিয়েছেন নাই। বিষয়গুলো। এই যে উত্তর না দেয়াটা আমেরিকান ডেমোক্রেসির জন্য, আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে উত্তর না দেয়াটা একটি ভয়ঙ্কর ভবিষ্যতের ইঙ্গিত বহন। এবং সে কারণেই আমি হয়তোবা যেটুকু বলতে ফলাফলের চাই- পরে তার কি হবে এটা নিয়ে এক ধরনের শঙ্কা এবং আমার এখানে একটু কথা আছে, অনেকটা আপনার সুযোগ দিলে আমি অস্পষ্টতা কথাটা আছে। বলবো। আচ্ছা, আপনি আমি বলবেন, আপনাকে সুযোগ এরপরে- দিব, আমাকে একটি বিরতি নিতে হচ্ছে, না, বিরতির উনি পরে শেষ আপনার করুন। সাথে আবারও কথা বলবো। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর আমরা আবারও আসছি আলোচনায়। মার্কিন নির্বাচন 2020-এর নানা দিক নিয়ে আমরা বিশ্লেষণ করব। আমাদের সাথেই থাকুন, নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আবারও স্বাগত জানাচ্ছি। আমরা মার্কিন ইলেকশন 2020 নিয়ে নানা রকম আলোচনা করছিলাম এবং সেই সব খবরাখবর জানার চেষ্টা করছিলাম, সেখান থেকে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে সর্বশেষ কি খবর আছে এবং সেই সব খবরের যে চুলচিরা বিশ্লেষণ বা কে ক্ষমতায় আসছে, তিনি আসলে সারা বিশ্বে কি পরিবর্তন আসবে, যুক্তরাষ্ট্রে কি পরিবর্তন আসবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। এবং আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ অতিথি আমাদের সাথে যুক্ত রয়েছেন, তাদের সাথে কথা বলছিলাম। আমি আবারও ফিরে যেতে চাই, সেখানে কথা বলতে চাই মুস্তাক চৌধুরী, আপনার কাছ থেকে। আপনি কিছু বলতে চাচ্ছিলেন মনে হয়। আলোচনার বিরতির ঠিক আগে আমরা বলছিলাম যে ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত আসলে তার যে ফলাফল, সেই ফলাফল মেনে নিবে কিনা বা দুই প্রার্থী আইনি লড়াইয়ের দিকে যাবে কিনা। আপনার কাছে কি মনে হচ্ছে? আপনি কিছু একটা বলতে চাচ্ছিলেন এটি নিয়ে। আমি বলতে চাচ্ছিলাম বিদ্যুৎ দা, বাট অসুবিধা না, আমি অ্যান্সার করি। আপনি রাইটস এর কথা যখন আসে, তখন আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, আমেরিকার যতগুলো সিটিতে এই কয়েকদিনের রাইট হলো প্লাস হচ্ছে, প্রত্যেকটা সিটি হলো আপনার ডেমোক্রেট রান সিটি। আপনি নিউ ইয়র্ক সিটি বলেন, হিউস্টন বলেন, ডালাস বলেন, শিকাগো বলেন, সিয়াটেল, পোর্টল্যান্ড, ফিলাডেলফিয়া, ন্যাশভিল, অ্যাটলান্টা, প্রত্যেকটার মেয়র হলো আপনার ডেমোক্রেটিক মেয়র। এটা পয়েন্ট হলো যেখানে আপনার কমন পয়েন্ট হলো ডেমোক্রেট। প্রত্যেকটা ডেমোক্রেট সিটিতে যখন আপনার এই ধরনের রাইটস হয়, আর তখন ওনারা যখন এই রাইটস এর ব্লেমটা প্রেসিডেন্টের উপর দিতে চায়, ডোনাল্ড ট্রাম্পের উপর, দ্যাট ডাজ নট গো ওয়েল with Americans, because আপনাকে পলিটিক্স এর মধ্যে পলিটিক্স করবেন, দ্যাটস ওকে, বাট ইউ নিড টু বি অনেস্ট উইথ ইউর পিপল যে রাইটস, উই ডোন্ট ওয়ান্ট রাইটস। আপনি পলিটিক্স এর মধ্যে আপনি ইলেকশন করে জিতেন, দ্যাটস ফাইন। এখন নতুন করে যে ব্ল্যাক লাইভ ম্যাটারের নামে যে রাইটসটা হলো, দ্যাট ওয়াজ নট কল ফর। আর ডেমোক্রেটদের একটা ভুল যেটা ডেমোক্রেট এবার করলো, যেটা ওনারা ডিফান্ডিং পুলিশের পক্ষে, ওনারা উইচ মিনস ওনারা চায় না পুলিশের ফান্ডিংটা বাড়ুক। আমাদের কথা হলো, যদি কোনো প্রবলেম হয়ে থাকে, যেটা হয়েছে দ্যাটস রং, বাট আপনি এটা ফিক্স করবেন কিভাবে? আপনি পুলিশকে ট্রেনিং দেন, পুলিশের সাপোর্ট বাড়ান, দ্যাটস দ্য ওয়ে ইউ ফিক্স ইট। আপনি যখন ডিফান্ড করতে যাবেন, তখন আপনার সোসাইটির মধ্যে, আপনার সিটির মধ্যে, আপনার স্টেটের মধ্যে রায়টস, লুটিং হবে, ইজ দ্য এক্সাম্পল অফ হোয়াটস গোইং অন রাইট নাও। ওগুলা যদি আপনি ফিক্স না করতে পারেন, তখন আপনি যে বললেন ইলেকশনের রেজাল্টের কথা, ইলেকশনের রেজাল্ট যদি ট্রাম্প জিতে, আপনি, আমার অফিস হলো ম্যানহাটন, আমার বিজনেসটা 51st 6th অ্যাভিনিউতে, 5th অ্যাভিনিউ প্রত্যেকটা স্টোর, আজকে যদি আপনি যান ম্যানহাটনে দেখবেন প্রত্যেকটা বোর্ডেরা, বিকজ দে আর ওয়ারিড ট্রাম্প জিতার পরে ডেমোক্রেটিক পার্টি একটা কেয়াস একটা করবেই প্রত্যেকটা সিটির। এভাবে বুটেড আপ করা আছে, বিকজ দে আর স্কেয়ার্ড that they're going to go after those businesses just to make sure the economy does not perform the way it needs to perform with Trump's administration. এবং আমরা তো শুধুমাত্র নিউ ইয়র্ক সিটিতে না, এর বাইরেও দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বেশ কিছু গণমাধ্যমে ছবি এসেছে যে সবার মধ্যে এক ধরনের আতঙ্ক কিন্তু আছে। আমি বলি, আপনি যদি দেখেন, আমার কাছে এই লিস্টটা আছে, এই লিস্টটা হলো গিয়ে প্রত্যেকটা ডেমোক্রেটিক সিটি অথবা যেসব সিটিতে রাইটস হলো, এই প্রত্যেকটা সিটির নাম প্লাস ওদের মেয়র। প্রত্যেকটা সিটি, প্রত্যেকটা স্টেট সিটির মেয়র গুলো হলো ডেমোক্রেটিক রান। সো আপনি ঠিক বলছেন যে আমরা তো শুধু নিউ ইয়র্ক নিয়ে, হুইচ ইজ ট্রু, বিকজ 50 স্টেটস এর মধ্যে ম্যাক্সিমাম বলবো না আমি, 99% যতগুলো সিটির মধ্যে রাইটস সবগুলো ডেমোক্রেটিক রান।
সো আপনি যখন বলতেছেন নিউ ইয়র্কের উপর না, আমরা নিউ ইয়র্কের উপর বেস করতেছি না। আমি জাস্ট আপনাকে এক্সাম্পল দিলাম যে নিউ ইয়র্কের মধ্যে যেটা হচ্ছে, নিউ ইয়র্ক হলো আমেরিকা মেল্টিং পট। আপনি নিউ ইয়র্কের মধ্যে, আমরা বাঙালির যারা আমেরিকাতে আসছি, আমরা আমেরিকাতে এই দিন দেখার জন্য আসি না যেখানে আমরা দেখবো যে ডেমোক্রেটরা ইলেকশনে জিতার জন্য পুরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মতো মারামারি লুটালুটি শুরু করে দিয়েছে। That was not asked for. আর আপনি যেটা বললেন এটা ট্রাম্পের নিশ্চয়ই ইলেকশন সারা জিতার বিশ্বের কথা, জন্য একটা খারাপ মেসেজ দেয়। জি অবশ্যই খারাপ মেসেজ। যেটা আমাদের দরকার, আমাদের দুই পার্টি যেটা দরকার, আপনারা সবাই ভোট দিবেন, টাইমলি ভোট দিবেন, বিকজ আপনাদের প্রত্যেকটা ভোট কাউন্ট করবে। ইটস নট জাস্ট ফর দ্য প্রেসিডেন্ট ইলেকশন, আপনার প্রেসিডেন্ট ইলেকশন, আপনার স্টেট ইলেকশন বলেন, আপনার কাউন্সিল বলেন, স্টেট সিনেটর বলেন, কংগ্রেসম্যান বলেন, সবকিছুর জন্য আপনার ভোট কাউন্ট করবে। সো ইউ শুড গো আউট, বাট ভোটে হারলে পরে যে আমরা যে রাইটস করবো, ব্ল্যাক লাইফ ম্যাটারের নামে যে রাইটস হলো, উই ডোন্ট ওয়ান্ট সামথিং লাইক দ্যাট अगेन। না, তবে এটার তো একটা বেসিক কারণ রয়ে গেছে। কি কারণে এই রায়ট গুলো হতে গেল, কেনই বা রায়ট হলো? সেই যে জায়গাগুলোকে চিহ্নিত করতে হবে, সেই জায়গাগুলোকে চিহ্নিত করে সেগুলা নিরসনের একান্তই প্রয়োজন। কারণ এই কিন্তু আবার অনেকে তো সমালোচনা করছে যে এই যে সাম্প্রদায়িকতা বলেন বা ধর্ম নিয়ে যে সাম্প্রতিক কালে যে কনফ্লিক্ট গুলো তৈরি হচ্ছে, যে ইয়েগুলো তৈরি হচ্ছে, সেটা অনেকটা ট্রাম্পের নীতির কারণে, বা ট্রাম্প অনেকটা কট্টরবাদী, এরকম ধরনের সমালোচনা তো তৈরি হচ্ছে। এক্স্যাক্টলি, ট্রাম্প কিন্তু নিজে রিপাবলিকান পার্টির নীতিমালা অনুসরণ করছেন না। ট্রাম্প তো নিজে তার নিজস্ব একটা নীতিমালা অনুসরণ করে চলেছেন। রিপাবলিকান পার্টি ইজ নট লাইক দ্যাট। কারণ আমি তো গত 40 বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রত্যক্ষ করে আসছি। আমি বাংলাদেশে থাকাকালীন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রত্যক্ষ করার সুযোগ আমার ছিল, কারণ আমি ছোটবেলার থেকেই আমি বড় হয়েছি মার্কিন ডলার খেয়ে। কারণ আমার পিতা এখান থেকে আমার জন্য কাপড় চোপড় থেকে শুরু করে সবকিছুই তিনি পাঠাতেন। তো ব্যাপার হয়েছে যে মার্কিন যে প্রিন্সিপল গুলো ছিল এতকাল, টু রেসপেক্ট ইচ এন্ড এভরিওয়ান, এবং কনস্টিটিউশনের যে ফান্ডামেন্টাল রাইট, ফ্রিডম অফ রিলিজিয়ন, এই ফ্রিডম অফ রিলিজিয়নে তো তিনি আঘাত করেছেন। তিনি প্রথম থেকেই বলছেন বিভিন্ন ধর্মকে তিনি আক্রমণ করছেন, তিনি ইসলাম মুসলিম জনগোষ্ঠীকে আক্রমণ করে চলেছেন। তো এটা তো সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। এই যে আমি এখানে একটু অ্যাড করি, আজকে কেন এত বেশি মানুষ ভোট দিতে আগ্রহী হয়ে উঠলো, আমার বিবেচনায় আমি মনে করি, আপনারা হয়তো আমার সঙ্গে একমত নাও হতে পারেন, বা একমত না হওয়ারও সম্পূর্ণ অধিকার আপনাদের রয়ে গেছে, কিন্তু আমি যেটুকু মনে করি, এটা পিপল রিভোল্ট এগেইনস্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের প্রিন্সিপলের বিরুদ্ধে মানুষ রিভল্ট করতে যাচ্ছে, এন্ড এর রিজাল্ট, আপনার এই রিজাল্ট যখন দেয়া হবে নির্বাচনের, তখন আপনারা দেখতে পাবেন এই রিজাল্ট প্রতিফলিত হবে। বিদ্যুৎ সরকার, আপনি একটু বলতে চাচ্ছিলেন, আমি একটু আপনাকে সুযোগ দিতে চাই। সালাম ভাই, আপনি যেটা আশা করতেছেন, হ্যাঁ, আপনি যেটা আশা করতেছেন এটা যদি উল্টা হয়, আমি যেটুকু আশা তাহলে কি করছি, জনগণ আপনার থেকে প্রত্যাখ্যান করছে? আপনারা যে আমার যেটুকু স্টাডি আছে, আমি যতগুলো গবেষণা লক্ষ্য করেছি, স্টাডিতে দেখা গিয়েছে যে ন্যাশনালি, ইন্টারন্যাশনালি প্রত্যেকটি ইস্যুতে ট্রাম্পের যে নেগেটিভ অ্যাটিটিউড, ট্রাম্পের যে মানবতাবাদী বিরোধী যে তার দৃষ্টিভঙ্গি, এটি বারবার বিশ্ববাসীর কাছে আজকে প্রমাণিত। এই প্রসঙ্গে বিদ্যুৎ সরকার, আপনার কাছ থেকে একটু জানতে চাই, বিদ্যুৎ সরকার, আপনার বিশ্বের মানুষ তো এই যে নেটওয়ার্ক থেকে, আপনাকে কে বলছে যে নিউজ মিডিয়াগুলি বায়াস? ওদের আমি নিউজ মিডিয়া হিসেবে বলছি না। Look at the decision about United Nations. Look at his decision about United Nations. Look at his decision about NATO. Look at his decision about WHO. Look at his decision about climate change. Look at his decision about the China is not responsible for মার্কিন যুক্তরাষ্ট্রকে তিনি বন্ধহীন করে ফেলেছেন।
আমেরিকা রাইট নাও ইজ ইমেজ সংকটে আমেরিকা ভুগছে image সংকট, আপনারা বানাইতেছেন image সংকট। ডোনাল্ড ট্রাম্প There is no image সংকট। এই মার্কিন যুক্তরাষ্ট্রকে ইমেজ সংকটে ফেলে দেওয়ার জন্য না, পৃথিবীর এটা মানুষ আপনারা- একসময় আপনাদের মার্কিন মন করার যুক্তরাষ্ট্রের ডেমোক্রেসিকে মডেল হিসাবে উদাহরণ হিসাবে ব্যবহার করত, কিন্তু আজকে সেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে একটা সালাম ভাই, ইনস্টিটিউশনাল পজিশন, তার যে অ্যাটিটিউড, তার যে অঙ্গভঙ্গি, তার যে প্রেজেন্টেশন, সমস্ত কিছু আজকে আপনি সারা বিশ্বের প্রতিটি মানুষের কাছ থেকে গিয়ে আপনি জিজ্ঞেস করে দেখুন যে what they think about Donald Trump, তারা এক বাক্যে বলবে। আমি এখানে থাকা অবস্থায় আমি চাই না কখনো যে আমেরিকান প্রেসিডেন্টের এত ইমেজ সংকটে পতিত হতে হবে, কিন্তু ডোনাল্ড আপনাদের কাছে বলতেছে, আমার কাছে তো ডোনাল্ড ট্রাম্পের image ভালো তার বাড়ছে। আপত্তিকর মন্তব্য, তার দৃষ্টিভঙ্গির কারণে ইভেন রিপাবলিকান পার্টির অনেক সিনিয়র নেতৃবৃন্দ এখন এম এ সালাম এবং বিদ্যুৎ সরকার, আপনাদের কাছে আমি এই প্রসঙ্গে আবারও আসবো। আমাকে একটি বিরতি নিতে হচ্ছে। বিরতির পর আবারও এসে আমি বিশেষ করে অভিবাসীদের ব্যাপারে যে ট্রাম্পের যে ধরনের নীতি ছিল, এবং যেহেতু এবার বলা হচ্ছে যে 10% ভোটারই কিন্তু যারা বিদেশি বংশোদ্ভূত আমেরিকান, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তার আগে আমাকে একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও ইউএস ইলেকশনের নানা রকম খবর এবং বিশ্লেষণ নিয়ে আপনাদের সাথে সামনে হাজির হব। সে পর্যন্ত সাথে থাকুন। নিচ্ছি ছোট্ট একটি বিরতি। স্বাগত নিউজ 24 এর বিশেষ আয়োজন আমেরিকা নির্বাচন 2020 নিয়ে আমরা বিশেষ আলোচনায় শুরু করেছি, এবং সেখানে আপনাদের সাথে আছি আমি লাকমিনা জেসমিন সোমা। আমাদের সহকর্মীরা নিউজ রুম থেকে এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকেও কিন্তু আমাদেরকে খবর সংগ্রহ করে দিচ্ছেন। এই মুহূর্তে আমি একটু নিউজ রুমে যেতে চাই। সেখানে ইন্টারন্যাশনাল ডেস্ক থেকে আমাদের সাথে যুক্ত হবেন চন্দ্রা। তিনি মার্কিন নির্বাচনের সর্বশেষ খবর জানাবেন। চন্দ্রা। ধন্যবাদ সোমা। যুক্তরাষ্ট্রের 59তম নির্বাচনকে ঘিরে সহিংসতা বিশৃঙ্খলা হওয়ার কথা থাকলেও তেমন কোনো বিশৃঙ্খলা সহিংসতা দেখা যায়নি। তবে কিছু কিছু কেন্দ্রে ডেমোক্র্যাটদেরকে রিপাবলিকানরা ঢুকতে দেয়নি ভোট কেন্দ্রে। এছাড়াও ভার্জিনিয়ার একটি ভোট কেন্দ্রের পরিদর্শন করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি বলেছেন পরিস্থিতি শান্ত রয়েছে, কোনো বিশৃঙ্খলা হয়নি, আর সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। 2016 সালের নির্বাচনের থেকে এই বছরের নির্বাচন মানে 2020-এর নির্বাচনটা অন্যরকম একটা অর্থপূর্ণ নির্বাচন। এত মানুষ ভোটে অংশ নিয়েছে যা মার্কিন ইতিহাসে এরকম কখনোই হয়নি। প্রায় 33 কোটির মানুষের মধ্যে 1/3 মানুষ এবারে ভোটে অংশ নিয়েছে। তার মধ্যে আগাম ভোট পড়েছে প্রায় 10 কোটি। বলা বাহুল্য এটা কেমন ধরনের নির্বাচন হচ্ছে এবার, সবাই কে যাচ্ছে। এছাড়াও আগাম ভোটের মধ্যেও এগিয়ে আছে বাইডেন। তবে সুইং ভোট অর্থাৎ সুইং জায়গাগুলো মানে দোদুল্যমান স্টেটগুলোতে বাইডেনকে আর বাইডেন দুইজনই দোদুল্যমান প্রার্থীদেরকে নেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। তারপরেও 13টি স্টেটের মধ্যে কিছু কিছু জায়গায় কিন্তু বাইডেন এগিয়ে আছে। আর নির্বাচন সকাল 6টা থেকে শুরু হয়ে রাত 9টায় শেষ হবে। এখনো পর্যন্ত ভোটের আগাম কোনো মানে রিপোর্টগুলো এখনো পর্যন্ত আসেনি, এর জন্য অপেক্ষা করতে হবে আর কিছুক্ষণ। ধন্যবাদ চন্দ্রা, অনেক ধন্যবাদ। আমরা সবাই আসলে সারা বিশ্বই এই ফলাফলের দিকে তাকিয়ে আছে। আমি একটু আবার আলোচনায় ফিরতে চাই। বিদ্যুৎ সরকার, আপনার কাছ থেকে যেটি বলছিলাম বিরতির আগে, যে এবার যে মোট ভোটার, সেই ভোটারের 10%ই কিন্তু যারা বিদেশি বংশোদ্ভূত, এমনটি আমরা দেখছি। তো আমাদের প্রচুর প্রবাসীও রয়েছে নিউ ইয়র্কে, আমরা জানি। সব মিলে আসলে ট্রাম্পের যে অভিবাসন নীতি অনেকটাই কিন্তু অনেকে হতাশ সেই বিষয় নিয়ে। আবার সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাইডেন অনেকটাই সে ব্যাপারে উদার আমরা দেখেছি। তো আপনার কাছে কি মনে হচ্ছে যে যেই ক্ষমতায় আসুক না কেন এই অভিবাসীদের জন্য কি হতে চলেছে যুক্তরাষ্ট্রের? ধন্যবাদ আপনাকে। 10% ভোটার মধ্যে 9.99% হলো আপনার হিসপ্যানিক, মানে মেক্সিকো, সাউথ আমেরিকা, সেন্ট্রাল আমেরিকা ওদের ইয়ে। আর হয়তোবা আমাদের এশিয়ান এর মধ্যে 1% হইতে পারে। মোর অর লেস অভিবাসী সেকেন্ড জেনারেশন যারা আছে
তারা কিন্তু আমেরিকান, তারা কিন্তু আমাদের মতন বাংলাদেশি মেন্টালিটি নিয়ে আর চিন্তা করে না, থিঙ্ক অ্যাজ এ আমেরিকান। এখন আপনি বলতেছেন ইয়েস, সালাম ভাই কতগুলি কথা বলছে একটু আগে, ট্রাম্প অভিবাসন বিরোধী বা এখানে কারণ আছে। বিশ্ব অর্থ কোভিড এর কারণে তিনি তো ইভেন আমরা দেখেছি যে বারাক ওবামার অনেক নীতি সে পরিবর্তন করার চেষ্টা করেছে অভিবাসী নিয়ে। হ্যাঁ করছে, করবে। বারাক ওবামা নীতি পরিবর্তন করেই তো তেলের সম্পূর্ণতা হয়েছে। আপনার ডোনাল্ড ট্রাম্প প্যারিস ক্লাইমেট থেকে চুক্তি থেকে সরে আইসা সে ক্র্যাকিং এবং অয়েল এক্সপ্লোশনটা বাড়ায় দিচ্ছে, বাড়ায় দেয়, তেলের স্বয়ংসম্পূর্ণ হয়েছে। এখন এই জিনিসগুলো আপনি যদি ক্লাইমেটের জন্য আমেরিকান তার অর্থনীতিকে বন্ধ করে দিবে, চায়নার অর্থনীতি কিন্তু বন্ধ হয় না। তারা কিন্তু চায়না, ইন্ডিয়া, ওরা হলো সবচেয়ে বড় পলিউটার। আর তেল আমেরিকা থেকে তেল উঠাক আর সৌদি আরব থেকে তেল উঠাক, যতটুকু গ্যাস CO2 হওয়ার কথা, এটা তো সবই একই জায়গায় গিয়ে ওই অ্যাটমসফিয়ারে গিয়ে হাজির হইতেছে। আমেরিকা থেকে অ্যাটমসফিয়ারে গিয়ে আমেরিকার দিকে সৃষ্টি হইব ওজোন লেয়ার, না থেকে সৃষ্টি হইব, ওটা তা না। হ্যাঁ, হোয়াট মেক ডিফারেন্স? আপনি ওই জিনিসটা চিন্তা করেন। ওভারঅল পৃথিবী থেকে যদি পলিউশন হয়, অ্যাটমসফিয়ারে ও ওজোন লেয়ারটা ওই জায়গাটাই আঘাত হানবে। সুতরাং ওয়াই আই হ্যাভ টু হোল্ড মাই আমেরিকান ডেভেলপমেন্ট। আরেকটা জিনিস হলো এই OP1, DB1 থেকে ধরে যতগুলি লটারি, অ্যামনেস্টি লটারি, সমস্ত কিন্তু রিপাবলিকান দলের দেওয়া। আমাদের যে কমিউনিটি এখানে গড়ে উঠছে, OP1, DB1 ফ্যামিলি ভিসা, সমস্ত কিছু রিপাবলিকান দলের করোনা বা দান, এইগুলি আমাদের সমাজে। হ্যাঁ, এই সমাজটা গড়ে উঠছে, প্রবাসে বাংলাদেশের সমাজটা গড়ে উঠছে রিপাবলিকান দলের মহানুভবতা বা তাদের বিদেশিদের এখানে যারা আনার বা অভিবাসনের বিরোধী তারা না, অভিবাসন আনার পক্ষে তারা, কিন্তু টেররিস্ট আনার পক্ষে না। টেররিজমটা আইনা, টেররিজম আইনা দেশে অশান্তি সৃষ্টি করার পক্ষে না। হ্যাঁ, জি ধন্যবাদ। আমি একটু দেলোয়ার হোসেন আপনার কাছে যেতে চাই। আমরা দেখেছি যে ট্রাম্পের সময় আমরা দেখেছি যে একটা জি বিদ্যুৎ সরকার, আপনার কাছে আমি আবারও যাব। আমি একটু দেলোয়ার হোসেন আপনার কাছে যেতে চাই, আপনার কাছ থেকে জানতে চাই যে ট্রাম্পের সময় একটি তার সময়কাল মেয়াদকালে একেবারে আলোচনা জুড়ে ছিল যে চীনের সাথে কি সম্পর্ক এবং চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক, এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে চীনের ব্যাপারে একেবারেই কিন্তু ট্রাম্পের অবস্থান শক্ত, কিন্তু বাইডেনের ক্ষেত্রে একটু কিছুটা এখানে কিন্তু দেখেছি যে তিনি সব সময় সব বিষয়ে মন্তব্য করেননি। আবার তিনি যে চীনের পক্ষে কথা বলেছেন তাও না, রিসেন্টলি তিনি চীনের বিপক্ষেও বলেছেন। তো কি মনে হচ্ছে আসলে এই দুই প্রার্থীর, এবং চীনের দিকেও আমরা দেখছি যে চীনের বড় নজর রয়েছে এই মার্কিন ইলেকশনের দিকে, আপনার কাছে কি মনে হচ্ছে পরবর্তীতে ইলেকশন পরবর্তী সময়ে চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কেমন হতে পারে? না, এটি ডিপেন্ড করছে আপনার হচ্ছে যে কে প্রেসিডেন্ট নির্বাচিত হবে। আমরা যদি জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হয় তাহলে চীনের সাথে একটি ভালো সম্পর্ক হবে, এবং ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে আপনার হচ্ছে যে চীনের সাথে যে চলমান একটি আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখেছি যে জো বাইডেন অনেকটা চুপ থেকেছে চীনের সাথে সম্পর্ক নিয়ে, মানে তিনি তার স্পষ্ট অবস্থানটি স্পষ্ট করেননি অনেক ক্ষেত্রেই। না, সেটি কারণ আছে। কারণ হচ্ছে যে আপনারা দেখেন যে ট্রাম্প চীনের সাথে একটি অলিখিত আপনার ট্রেড ওয়ার শুরু করেছেন এবং যে ট্যারিফ আরোপ করেছেন, যার ফলে আপনি যদি এখন আপনি দেখেন, এখন যদি আপনি আমেরিকায় বাড়ি কিনতে চান, আমেরিকায় আপনার এখন নতুন বাড়ি বানানো বন্ধ হয়ে গেছে প্রায়, এবং হচ্ছে যে কারণ হচ্ছে যে অনেকগুলো ম্যাটেরিয়াল আপনার চায়না থেকে আসতো। তো চায়না থেকে যেহেতু ট্যারিফ বেড়ে গেছে, আপনার বাড়ি যেগুলো হচ্ছে সেগুলোর দাম আপনার হচ্ছে যে 5 to 10% বেড়ে গেছে। তো এইগুলো আমরা দেখতে পাচ্ছি যে আমরা আপনার চায়নাকে বলা হয় পৃথিবীর আপনার হচ্ছে যে ওয়্যার হাউস, অর্থাৎ পৃথিবীর অনেক পণ্য আপনার চায়না থেকে আসে, মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক পণ্য আপনার চায়না থেকে আসে। তো এই যে এই ট্রেড ওয়ারের ফলে আপনার জিনিসপত্রের দাম কিছুটা বেড়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি সেটা। তো আপনার বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে চায়নার সাথে আমরা মনে করি যে একটা সুসম্পর্ক সৃষ্টি হবে, এবং হচ্ছে যে ট্রেড ওয়ার এবং ট্যারিফ যেটা চলছে সেটা আপনার শিথিল হবে। কিন্তু বাইডেন আমি মনে করি এক্ষেত্রে ধীরে চলো নীতি অবলম্বন করবেন। কিন্তু ট্রাম্প আপনার অনেক সময় দেখা যায় কি যে ট্রাম্প আপনার রেটরিক, যেটাকে বলে কমিউনিকেশনের ভাষায়, অর্থাৎ তিনি কথা বলে ফেলেন যে আমি এই করবো সেই করবো, কিন্তু অনেক ক্ষেত্রে আপনি ইমপ্লিমেন্ট করাটা তার জন্য একটু দুঃসাধ্য। কারণ এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্রে আসলে প্রেসিডেন্ট চাইলেই কিন্তু অনেক কিছু করতে পারেন না।
আপনি জানেন যে আপনি কিছুক্ষণ আগে ইমিগ্রেশনের কথা বলছিলেন, এবং ট্রাম্প আপনি ইমিগ্রেশনের ব্যাপারে অনেকগুলো বিধিনিষেধ আরোপ করার চেষ্টা করেছিলেন, সেগুলো কোর্টে কিন্তু আপনার গিয়ে আপনার থেমে গেছে। তো আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আপনার অন্য তৃতীয় বিশ্বের দেশগুলোর মতো না, তার আপনার অনেক কিছু ইচ্ছে থাকলেও তিনি ইমপ্লিমেন্ট করাটা তার জন্য দুঃসাধ্য। করতে পারেন না। যেমন আমরা জানি এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে তিনি করার চেষ্টা করেন, কিন্তু সেগুলো আবার কোর্টে গিয়ে আটকে যায়। তো আপনার যদি এবার প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন নির্বাচিত হয় এবং কংগ্রেস সিনেটে যদি ডেমোক্রেটদের সংখ্যাগরিষ্ঠতা থাকে, তারপরেও মানুষ শঙ্কা করছেন যে এই আপনার ডিসিশন গুলা যদি যখন সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্টে এখন হচ্ছে যে আপনার রিপাবলিকান মেজরিটি 6/3, তো সেইগুলো আপনার সুপ্রিম কোর্টে গিয়ে আটকে যেতে পারে, যার জন্য আপনার হচ্ছে যে এটা একটা জটিল ব্যাপার। এটা হচ্ছে যে আপনার এটা সহজ কোনো আনসার নেই আর কি। এক্স্যাক্টলি। এবং আমরা আরেকটি বিষয় আপনার কাছ থেকে জাস্ট জানতে চাই যে সম্প্রতিকালে আমরা দক্ষিণ এশিয়াতে দেখেছি যে ট্রাম্পের না, যুক্তরাষ্ট্রের যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, এবং সেখানে তারা এখানে একটি যুক্তরাষ্ট্র চাইছে যে এই অঞ্চলে তাদের একটি প্রভাব আরো তৈরি হোক, এবং সম্প্রতিকালে সেই স্ট্র্যাটেজিতে কিন্তু বাংলাদেশকেও অনেক টানার চেষ্টা করা হচ্ছে, বা ভারত বা অন্য যে দেশগুলো রয়েছে। তো যেই আসলে ক্ষমতায় আসুক, এটা তো যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজি। আপনার কাছে কি মনে হয় এই অঞ্চলে কতখানি প্রভাব ফেলবে? না, অবশ্যই এটা আপনি একটু ভালো প্রশ্ন করেছেন। কারণ হচ্ছে যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দক্ষিণ এশিয়া একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। যেহেতু আমরা একটি বড় দেশ চীন আছে আমাদের পাশে, সেক্ষেত্রে আপনি দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প ভারতের সাথে একটি ভালো সম্পর্ক করার চেষ্টা করেছেন, মোদির সাথে তার একটি ভালো সম্পর্ক আছে। এবং হচ্ছে যে কি আমার এক বন্ধু কাজ করে হচ্ছে যে ল এনফোর্সমেন্টে, সে হচ্ছে যে ডিটেকটিভ। তো সে আমাকে একদিন বলছিল যে বাংলাদেশ হচ্ছে আমাদের ফাইট এগেইনস্ট টেরোরিজমের জন্য একটি বড় পার্টনার। আমরা জানি যে শেখ হাসিনা সরকার যিনি বর্তমানে আছেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অত্যন্ত একটি সুসম্পর্ক বজায় রেখেছেন, এবং বাংলাদেশে যে সন্ত্রাস বিরোধী, এই যে জঙ্গিবাদ বিরোধী যে আন্দোলনগুলো ছিল, সেগুলো জঙ্গিদের রোধনের ব্যাপারে যে আপনার হচ্ছে যে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় সেক্ষেত্রে একটি জোরালো সাপোর্ট দিয়েছে। এবং জঙ্গিবাদ নিধনের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ দক্ষিণ এশীয় অঞ্চলে আপনার হচ্ছে যে একটি সুসম্পর্ক বজায় রাখতে চায়। এবং জো বাইডেন বা ট্রাম্প যেই হোক না কেন প্রেসিডেন্ট, আমরা মনে করি যে সেটাই অব্যাহত থাকবে। ধন্যবাদ। মুস্তাক চৌধুরী, আপনার কাছে একটু যেতে চাই, চিফ কোঅর্ডিনেটর বাংলাদেশি আমেরিকান রিপাবলিকান অ্যালায়েন্স। আপনার কাছে যেতে চাই যে সর্বশেষ আমরা কিছুক্ষণ আগেও নিউজ রুম থেকে শুনছিলাম যে শেষ সময় পর্যন্ত যে সুইং স্টেটগুলোয় আসলে সবচেয়ে বড় ফলাফলে একটি ভূমিকা রাখে, এবং শেষ সময়ে এসে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো অল্প ব্যবধানে কেউ জিতে যেতে পারে। তো এখনো পর্যন্ত আপনার কাছে কি মনে হচ্ছে যে সর্বশেষ আসলে কোনটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে, যেহেতু অনেকগুলো কিন্তু এবং অনেকগুলো যদি, এই শব্দগুলোর সাথে কিন্তু পুরো ইলেকশন জড়িয়ে গেছে? থ্যাংক ইউ আপা। মেইন ফ্যাক্টর গুলো হবে যারা ভোট দিচ্ছেন, আজকে যারা ভোট দিচ্ছেন বা ভোট দিবেন আর কি 9টা পর্যন্ত, ওনাদের ভাবতে হবে কয়েকটা জিনিস, ভাবলে ওনাদের জন্য ইজি হয়ে যাবে ভোট করা। আপনি যদি আমেরিকান ইকোনমিটা ভালো দেখতে চান, আপনি যদি আমেরিকাতে ল অ্যান্ড অর্ডার চান, আর আপনি থার্ড হলো আমেরিকাতে মানুষ যারা আনএমপ্লয়েড যারা, তারা যদি এমপ্লয়মেন্ট চান আর আমাদের আনএমপ্লয়মেন্ট নাম্বার যে কম দেখতে চান, দেন আপনার রিপাবলিকানকে ভোট দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। বিকজ আপনি ট্রাম্পের লাস্ট 4 ইয়ার্স তো দেখেন, ট্রাম্পের 4 ইয়ার্স আনএমপ্লয়মেন্ট ওয়াজ ডাউন টু 3.5% কোভিড এর আগে, প্রি কোভিড। কোভিড হওয়ার পরও ইকোনমিস্টদের কি ছিল, প্রজেকশন ছিল আনএমপ্লয়মেন্ট উইল গো আপ টু 20%, আর ওনাদের প্রজেকশন ছিল যে 20% যাওয়ার পর এটা কমাতে অ্যাটলিস্ট 5 বছর। কিন্তু ট্রাম্প তো বারবারই একটা ব্যাপার নিয়ে একেবারেই মানে বারবারই সমালোচিত হচ্ছে, সারা বিশ্বেই হচ্ছে যে সে করোনা ভাইরাসের এই সময়ে, এই মহামারীর সময়ে তার যে রেসপন্সটা ছিল সেটা নিয়ে অনেক ধরনের সমালোচনা রয়েছে, মানে নেগেটিভ সমালোচনা রয়েছে। গুড কোয়েশ্চেন আপা। আপনি যদি কোভিড-19 এর রেসপন্সটা দেখেন ট্রাম্পের বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যখন আমরা এটা জানলাম ইন জানুয়ারি, জানার পরপরই ট্রাম্প কিন্তু যে ট্রাভেল ব্যানটা, যেটা চাইনিজ ট্রাভেল ব্যানটা ইম্পোজ করা হলো জানুয়ারি 31, তখন আমেরিকা ট্রাম্পই ফার্স্টে ট্রাভেল ব্যানটা ইম্পোজ করলো। ইম্পোজ করার পরে
ডেমোক্রেট বলেন বাইডেন বলেন ওনারা সবাই এটা অপোজ করলো বিকজ ওনাদের কথা ছিল যে ট্রাম্প ইজ বিং এ রেসিস্ট যে ট্রাভেল ব্যানটা দেওয়ার জন্য বাট এই ট্রাভেল ব্যানটা দেওয়াতে সিডিসি পরে আপনার ডাক্তার ফাউচি পরে উনি স্বীকার করছেন যে ট্রাভেল ব্যানটা দেওয়াতে ইট গেভ দেম টাইম টু ফিগার আউট যে কিভাবে ডিপ্লয়মেন্টটা করতে হবে কি কি সাপোর্ট দরকার কি কি রিসোর্স দরকার টু ফাইট এগেইনস্ট কোভিড তারপর আপনি যখন একদিকে ট্রাম্প যখন ট্রাভেল ব্যান দিচ্ছে তখন ন্যান্সি পেলোসি আপনার হাউসের স্পিকার উনি চায়না টাউনে গিয়ে মানুষকে ইনভাইট করতেছেন যে আপনারা চায়না টাউনে আসেন এভরিথিং ইজ গুড অ্যাজ ইউজুয়াল তারপর আপনি বাইডেন উনি এপ্রিল পর্যন্ত র্যালি করছে ওয়ারেস তখন কিন্তু কি আমাদের আমেরিকাতে কোভিড-19 এট এ পিক জি মুস্তাক চৌধুরী ধন্যবাদ আমরা বুঝতে পেরেছি আসলে সবারই নিজের একটি অবস্থান থাকে আমি একটু শেষ এম এ সালাম আপনার কাছে ফাইনালি আরেকবার যেতে চাই বলতে চাই যে একটি হিসাব বলছে অনেকে বলছে যে পোস্টাল ভোটগুলো হয়েছে সেই ভোটগুলোতে হয়তোবা সেই ভোটগুলোতে হয়তোবা ডেমোক্রেটিক সমর্থকরাই বেশি ভোট দিয়েছেন বা এরকমটা বলা হচ্ছে এবং আজকে হয়তো ইন পারসন রিপাবলিকান ভোটাররাই বেশি ভোট দিতে যাবেন আপনার কাছে কি মনে হচ্ছে হচ্ছে যে আমেরিকান পিপল রিভল্ট এগেইনস্ট ডোনাল্ড ট্রাম্প আমি গায়ের জুড়ে বলছি আমি অনেকগুলো গবেষণা যেসব গবেষণা এবং বিশেষ চিন্তাবিদদের গবেষণালব্ধ ফল থেকেই বলছি আমেরিকান মানুষ ইভেন রিপাবলিকান পার্টির অনেকেই ডিকে মার্টিনের মতো সুপারস্টার থেকে শুরু করে অনেকে বলছেন ইফ ডোনাল্ড ট্রাম্প রি-ইলেক্টেড উইল লিভ দিস কান্ট্রি আমেরিকা থেকে তার বাইর হয়ে যাবে আমি গত সপ্তাহে লক্ষ্য করলাম একজন মহিলা যিনি মাইক পেন্স অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সম্ভবত লাইনটি কেটে গেছে আপনাদের অনেক ধন্যবাদ আমি এটার সঙ্গে একটু অ্যাড করি সালাম ভাইয়ের কথাটার সঙ্গে একটু অ্যাড করি আপনারা যদি পারমিশন দেন জি 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 অবশ্যই আচ্ছা দেখেন উনি যে কথাটা বলতেছেন নেভার ট্রাম্প আর একটা আছে ট্রাম্প কিন্তু নিজে ফাইট করতেছে না ট্রাম্প ফাইট করতেছে আমেরিকান জনগণ আর বিরুদ্ধে হলো সমস্ত এস্টাবলিশমেন্ট যারা হলো বংশ পরাপর রাজনীতি করে রাজনীতিবিদ তারা এলিট পলিটিক্যাল ক্লাস ডিসি সোয়াম বা ডিপ স্টেট এদেরকে বলা হয় এরা ওদের নিজস্ব একটা গ্রুপ আছে যারা তারা এলিট শাসন করার গ্রুপ একটা ওরা ট্রাম্পের বিরোধিতা করতেছে আর ট্রাম্পকে সাপোর্ট করতেছে সাধারণ মানুষ গত ইলেকশনে বুশও বন্ধ তার বিরোধিতা করছিল তারপর বুশের ফ্যামিলি তার বিরোধিতা করছে ডিরেক্টে এই যে এইগুলো হলো তারা একটা ক্লাস করে রয়েছে যে না আমরাই শাসন করবো ট্রাম্প হলো আউটসাইডার হ্যাঁ জীবনে কোনো পলিটিক্স করে না ব্যবসায়ী মানুষ হ্যাঁ পলিটিক্স এর কি বুঝায় হি ডিড মাচ বেটার যে 50 বছরের ইকোনমি যে স্ট্যান্ডার্ড আনএমপ্লয়মেন্টের স্ট্যান্ডার্ড সবগুলি ভাঙিয়ে দিয়া নতুন করে স্ট্যান্ডার্ড করছে জিডিপি যেখানে ম্যানুফ্যাকচারিং জব যেগুলি জো বাইডেন বলছে ইভেন ওবামা বলছে ম্যানুফ্যাকচারিং জব ইজ গন উনি যেন কইতেছেন যে লোয়ার রড বা ইটি চায়না থেকে আসতো এগুলি কি কখনো চায়না থেকে আগে আসতো এগুলি তো জো বাইডেন তারা ডাব্লিউটির মাধ্যমে তাদেরকে আনার সুযোগ দিছে ক্লিন্টন তাদের সুযোগ দিছে হ্যাঁ বাইডেনও বলতেছে চীন ইনা আমাদের বিজনেস শত্রু না চীন হলো আমাদের সহযোগী জি বুঝতে পেরেছি অনেক ধন্যবাদ আমাদের সময় স্বল্পতার কারণে আমরা আসলে পুরো এই বিস্তারিত আলোচনায় আর যেতে পারছি না তবে আমাদের এর পরবর্তী আরো অনেক আয়োজন রয়েছে আমরা এই মার্কিন ইলেকশন নিয়ে আমাদের খবরের পাশাপাশি বিশ্লেষণ আমরা চালিয়ে যাচ্ছি এবং সর্বশেষ এই খবর ইলেকশনের ফলাফল পর্যন্ত কিন্তু আমরা আছি এবং আপনাদের সাথে যুক্ত হব আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক মার্কিন নির্বাচন 2020 নিয়ে নিউজ 24 এর বিশেষ আয়োজন খবরাখবর এবং বিশ্লেষণ নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি লাকমিনা জেসমিন সোমা আমরা আবারও সংযুক্ত হব এবং সেই সব ফলাফল জানতে পারবো হয়তোবা আর কয়েক ঘন্টা পরে বা একদিন পরেই আমরা জানতে পারবো কে হচ্ছে হোয়াইট হাউসের অধিকর্তা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমি লাকমিনা জেসমিন